বাঘ শক্তির প্রতীক হলেও কখনো কখনো ছোট ছোট শত্রুর কাছেও পরাস্ত হতে পারে। ইতিহাসে দেখা গেছে নেপোলিয়ন কিংবা হিটলারের মতো শক্তিশালী শাসকরাও রাশিয়ার মাটিতে নাস্তানাবুদ হয়েছে। আমি এ কথাটি কেন বলছি? কারণ 30শে মার্চ ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংসাত্মক হামলার হুমকি দেন, যা ইরানের জন্য ছিল এক অবিশ্বাস্য সতর্কবার্তা। তিনি বলেছিলেন ইরানকে একেবারে ধ্বংস করে দেবেন। কিন্তু বাস্তবে সেটা সম্ভব কিনা তা একটু বিশ্লেষণ করা দরকার। ইরান, যেটি প্রাচীন পারস্যের উত্তরসূরি, আজও বিশ্বের অন্যতম পুরনো সভ্যতার অধিকারী। পাকিস্তানের প্রায় দ্বিগুণ আয়তনের এই দেশ বারবার বিদেশি আগ্রাসনের মুখোমুখি হয়েছে। রোমান থেকে শুরু করে ব্রিটিশরা পর্যন্ত চেষ্টা করেছে, কিন্তু কেউই পুরোপুরি ইরানকে জয় করতে পারেনি। এমনকি সাদ্দাম হোসেনও 8 বছর ধরে যুদ্ধ করেও ইরানকে দখল করতে ব্যর্থ হন। কেন এমনটা হয়েছিল? ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটি দৃঢ় অবস্থানে রয়েছে। এটি কি শুধু সামরিক সক্ষমতা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? আমি আজকের আলোচনায় তুলে ধরব ইরানকে হারানো এত কঠিন কেন। যদি সত্যি আরেকটি বড় যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা কি ইরানকে দমন করতে পারবে? ইরানের অন্যতম প্রধান শক্তি তার ভৌগোলিক অবস্থান। দক্ষিণ পশ্চিম দিকটা জাগ্রস পর্বতমালায় ঘেরা। প্রায় 1600 কিলোমিটার লম্বা এই পর্বতশ্রেণী এক প্রকার প্রাকৃতিক প্রতিরক্ষা। এখানে ইরানের বড় তেলক্ষেত্রগুলোর অবস্থান, বিশেষ করে খুজেস্তান প্রদেশে। 1979 সালের ইসলামী বিপ্লবের পরপরই 1980 সালে সাদ্দাম হোসেন ইরানে হামলা চালান। পরিকল্পনা ছিল প্রথমে এই তেল সম্পদ দখল করে বাকি অংশে অগ্রসর হওয়া, কারণ খোমেনির বিপ্লবী বার্তা অন্য আরব দেশেও ছড়িয়ে পড়ছিল, যা তাদের রাজতন্ত্রের জন্য হুমকি ছিল। পশ্চিমা শক্তিগুলো, বিশেষ করে ব্রিটেন ও আমেরিকা, সাদ্দাম হোসেনকে সহযোগিতা করছিল। কিন্তু শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশকে পুরোপুরি জয় করা যায় না, সেরা পাঠানো অপরিহার্য। যুদ্ধের শুরুর দিকে ইরাক ইরানের পশ্চিমাংশ দখল করলেও গভীরে প্রবেশের চেষ্টায় তারা ব্যর্থ হয়। কারণ ছিল জাগ্রস পর্বতমালার বাধা। পাহাড়ি অঞ্চল পেরিয়ে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে পড়ে। বরং ইরানি পাল্টা হামলা চালিয়ে ইরাক পর্যন্ত পৌঁছে যায়। তবে রসদ সরবরাহের সমস্যা ইরানেও ছিল, কারণ বড় শহরগুলো ছিল পাহাড়ের ওপারে। ফলে দীর্ঘ 8 বছরের সংঘর্ষেও কেউ কারো এলাকা বদলাতে পারেনি। ট্রাম্প বললেও যে ইরানকে উড়িয়ে দেবেন, সেটা বাস্তবে দীর্ঘস্থায়ী কোনো পরিবর্তন আনবে না। উত্তরে কাস্পিয়ান সাগর ও আলবরজ পর্বতমালা ইরানকে সুরক্ষিত করে রেখেছে। আরেকটি বড় শক্তি ইরানের জাতিগত বৈচিত্র্য। পার্সিয়ান, আজারি, কুর্দ, বালুচ সহ বিভিন্ন গোষ্ঠী থাকার পরও ইরান ইসলাম ও অভিন্ন শত্রুর ধারণায় সবাইকে একত্র রাখতে পেরেছে। যদিও কিছু গোষ্ঠী স্বাধীন রাষ্ট্র চায়, তবুও বাইরের হুমকির সময় সবাই মিলে প্রতিরোধ গড়ে তোলে। 1979 সালের আগে ইরান ছিল আমেরিকার ঘনিষ্ঠ মিত্র। সে সময় থেকে তাদের কাছে ফাইটার জেট ছিল। যুদ্ধের পরে ইরান বুঝে যায় তাদের নিজস্ব সামরিক প্রযুক্তি তৈরি করা দরকার। এখন ইরানে 2 ধরনের সেনাবাহিনী আছে: প্রথাগত সামরিক বাহিনী ও আইআরজিসি। আইআরজিসি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা দমন করে। প্রায় 5,70,000 সেনা, 3.5 লাখ রিজার্ভ, 4,000+ ট্যাঙ্ক, মিসাইল, ড্রোন, এমনকি রাশিয়া থেকে কেনা Su-35 যুদ্ধ বিমান, এসব ইরানের সামরিক শক্তিকে আরও বিস্তৃত করেছে। হরমুজ ও বাব আল মান্দাব প্রণালী ইরানের হাতে থাকায় বিশ্ব বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে ইরান। রেজিস্ট্যান্স অক্ষ নামের কৌশলগত পদক্ষেপে ইরান হামাস, হিজবুল্লাহ সহ একাধিক গোষ্ঠীকে সমর্থন করে, যারা ইসরায়েল ও আরব রাজনীতিতে চাপ সৃষ্টি করে। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। এখন যদি আমেরিকা আক্রমণ করে, তবে ইরান দ্রুত বোমা তৈরির পথে এগোবে। উপরন্তু রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, এমনকি ভারত নানাভাবে ইরানের সঙ্গে সম্পর্ক রাখে। ভারতের জন্য চাবাহার বন্দর ও সস্তায় তেল কেনা ইরানকে গুরুত্বপূর্ণ করে তুলেছে। তাই ভূগোল, সেনাবাহিনী ও আন্তর্জাতিক সম্পর্কের দিক থেকে ইরান অনেকটাই মজবুত। তবে যুদ্ধের বাস্তবতা আলাদা। প্রতিক্রিয়া, অর্থনৈতিক চাপ, এসব ভবিষ্যতের বিষয়। যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা আমেরিকার ভিয়েতনাম আফগানিস্তান অভিযান, সবই ছিল অনিশ্চিত।
সাদ্দাম হোসেন কেন ইরান আক্রমণ করেছিল? এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন।